অন। প্রথম প্রশ্ন, দশটি আমের মূল্য 60 টাকা। 1 নম্বর, দশটি আমের মূল্য 60 টাকা। চব্বিশটি, সহজ দিয়েই শুরু করলাম একটু দিনটা। আমের মূল্য কত? প্রশ্ন লিখে দিলাম, এটা বইতে নেই এই অঙ্কটা। আমরা এটা প্রত্যেকেই কেমন ভাবে শিখেছি, সহজ অঙ্ক সেইভাবে করব। 10টি আমের মূল্য 60 টাকা বলেছি। ঐকিক নিয়মে ডান দিকে সবসময় এককটা থাকবে শুধুমাত্র, আর কিছু লেখা থাকবে না। 10টি আমের মূল্য 60 টাকা, তাহলে স্বাভাবিকভাবেই একটি আমের মূল্য আমি যদি জানা থাকে বার করতে পারি, তাহলে 24টা আমের মূল্য বার করতে পারবো। তাহলে একটি আমের মূল্য ডট ডট দিয়ে দিলাম, কম হবে, কম হলে ভাগ হয়, 60 ভাগ 10। অতএব 24টি আমের মূল্য, একটি আমের মূল্য তার সঙ্গে 24 তুলনা করা যায়। একটি আমের মূল্য যদি যা হবে 24টা আমের মূল্য তার চেয়ে বেশি হবে, তার মানে গুণ হবে, ইন্টু এটা। চার ছয় 24, 4 হাতে 2, 7 12, 13 14, 144 টাকা। এরপরে নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি 8 মাসে এক ব্যক্তি 8 মাসে 20,000 টাকা 20,000 টাকা আয় করেন। তার বার্ষিক আয় কত? তার বার্ষিক আয় কত টাকা? ঐকিক নিয়ম, বোর্ড ওয়ার্ক। দেখো 8 মাসে যা দেখতে পাচ্ছি 20,000 টাকা, তো বার্ষিক আয় বলতে বছরের আয়টা বলা হয়। এই অঙ্কগুলো কি ম্যাথসে? হ্যাঁ, তার বার্ষিক আয় মানে বছরে 12 মাসে কত টাকা আয়। হ্যাঁ, 8 মাসে আয় করেন 20,000 টাকা। অনুভব বার করে দিয়েছো আনসার।
এক মাসে আয় করেন, নিশ্চয়ই কম, 20,000/8। অতএব 12 মাসে আয় করেন, ডান দিকে শুধুমাত্র সংখ্যা আর একক, আর কিছু লিখবো না, ইকুয়াল টু 20,000, সরি, 20,000, তিনটে তিনটে, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, বাই 8 ইন্টু 12, 4, 3, 4, 2, 4, 3। সবার হয়েছে? হ্যাঁ, ঠিক লিখেছ, এইবারে ঠিক হয়েছে। তিন শূন্য, তিনটে শূন্য টাকা। আনসার, ওই ব্যক্তির বার্ষিক আয় 300 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, অনুভব, আগেরটা তুমি 24,000 লিখেছিলে। এবার নেক্সট প্রশ্ন, 70টি ডিমের মূল্য। প্রশ্নটা এবার লিখে দিচ্ছি। 70টি ডিমের মূল্য 122.50, 122.50 টাকা। টাকায়, 87.50 টাকায় কতগুলো ডিম পাওয়া যাবে? সত্তরটা বেশ, 122.50 টাকায় পাওয়া যায় 70টি। অতএব 1 টাকায় পাওয়া যাবে তার থেকে কম 70 ডিভাইডেড বাই 122.50, অতএব 87 টাকা 50 পয়সায় পাওয়া যাবে
বেশি ইন্টু 87.50 ডিভাইডেড বাই এত টি। এবার এটা কাটাকুটি করতে হবে। যেটা করা যেতে পারে, এই 0.2 ঘর সরিয়ে দিলাম, তাহলে পাবো 70 ইন্টু 875 ডিভাইডেড বাই 1225। কাটাকুটি করার সময় বলেছিলাম সবসময় চেষ্টা করবে যেন উপরে উপরে লেখা যায়। 5 2 4 5 5 1 7 5 4 9 5 3 5 7 দিয়ে 7 দিয়ে 5 7 10 10 ইন্টু 5 10 ইন্টু 5 কারেক্ট। হ্যাঁ 700, বুঝতে পেরেছি, হাত তুলেছো, সবার হয়ে গেছে। ঐশীও হাত তুলেছো। 50টি কারেক্ট, 50টি হবে তো? বাহ, ভেরি গুড। ঐশী মাথা নেড়ে দিয়েছে, সব দেখতে পেয়েছি। হ্যাঁ, মাথা নাড়লেই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে তাহলে উত্তরটা হচ্ছে 50টি ডিম পাওয়া যাবে। তোমরা তার মানে বেশ কঠিন কঠিন যে ক্যালকুলেশন গুলো সেগুলো পারছো, অসুবিধে নেই। এবারে আমরা আরেকটু কঠিনের দিকে যাই। আরেকটু কঠিনের দিকে যাই। এবারে প্রশ্ন, চার নম্বর প্রশ্ন। একটি শিবিরে 360 জন সৈন্যের একটি শিবিরে 360 জন সৈন্যের 7 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। 7 সপ্তাহের 7 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। ওই শিবিরে আরো 60 জন ওই শিবিরে আরো 60 জন সৈন্য যোগ দিল। ওই খাদ্য কত সপ্তাহ চলবে? ওই খাদ্য কত সপ্তাহ চলবে? প্রশ্নটা পড়ে দিই আরেকবার। একটি শিবিরে 360 জন সৈন্যের 7 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। ওই শিবিরে আরো 60 জন সৈন্য যোগ দিল। ওই খাদ্য কত সপ্তাহ চলবে? এবারে সমাধান।
দেখো ওই শিবিরে 360 জন সৈন্য ছিল এবং পরে আরো 60 জন সৈন্য যোগ দিল, তাহলে মোট সৈন্য সংখ্যা শিবিরে, সমাধান শুরু করলাম। শিবিরে আগে সৈন্য ছিল 360 জন, পরে যোগ দিয়েছে 60 জন। অতএব ওই শিবিরে বর্তমানে সৈন্য সংখ্যা 6 6 12 2 হাতে 1 420 জন। বর্তমানে ওই শিবিরে সৈন্য সংখ্যা হচ্ছে 420 জন। আর বলা রয়েছে প্রশ্নে যে 7 সপ্তাহের খাদ্য মজুদ ছিল। তাহলে আমরা এইভাবে সাজাবো, 360 জন সৈন্যের জন্য খাদ্য মজুদ আছে 7 সপ্তাহে। তিনশো 60 জন সৈন্যের জন্য খাদ্য মজুদ আছে 7 সপ্তাহের। ডান দিকে কেবলমাত্র ইউনিট আর সংখ্যাটা লিখবো, 7 সপ্তাহের, এমন ভাবেই বাক্যটা বানাতে হবে। তাহলে অতএব একজন সৈন্যের জন্য, দেখো 360 জন সৈন্যের জন্য যে খাদ্য রয়েছে, 360 জন সৈন্যের জন্য যে খাদ্য মজুদ আছে, সেখানে যদি একজন মাত্র সৈন্য ওই খাবারটা খেতে চায়, খেতে শুরু করে, তাহলে 7 সপ্তাহের অনেক 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 বেশি দিন তারা খেতে পারবে ওই খাবারটা, তাই তো? বেশ, তাহলে বেশি হচ্ছে গুণ হবে, তাহলে 7 ইন্টু 360, 7 ইন্টু 360 সপ্তাহের খাবার ওটা রয়েছে। তাহলে নতুন বর্তমানে সৈন্য সংখ্যা 420, 420 জন সৈন্যের জন্য খাদ্য কম হবে, এটা ডিভাইডেড বাই, কম হলে ভাগ, এত সপ্তাহে। 0 7 দিয়ে কাটো, 6 6, তার মানে 6 সপ্তাহ, 6 সপ্তাহ চলবে, 6 সপ্তাহ চলবে ওই খাবার দিয়ে। যারা নতুন এসছে তাদের জন্য তো কিছু খাবার রাখতে হবে, সেই জন্য। হ্যাঁ ঠিক আছে ঐশী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবারে দেখি, সৃজিতা আর সৌরিত, সৃজিতা আর সৌরিত, আচ্ছা দীপ্তঙ্কর, ঠিক আছে। এবার আমরা আরো একটা কঠিন অঙ্কে যাই। এবারে আরো একটা, ইমন কারেক্ট, 6 সপ্তাহ। আরো একটা কঠিন অঙ্কে যাব, 5 নম্বর অঙ্কটা। কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ শোন। নেক্সট অঙ্কটা হচ্ছে, এক ব্যক্তি 600 টাকায় 6 কিগ্রা দার্জিলিং চা
এক ব্যক্তি 600 টাকায় 6 কিগ্রা দার্জিলিং চা এবং 600 টাকায় 4 কিগ্রা আসাম চা এবং 600 টাকায় 4 কিগ্রা আসাম চা ক্রয় করেন। এই মিশ্রিত চায়ের 5 কিগ্রার দাম কত? এই মিশ্রিত চায়ের 5 কিগ্রার দাম কত? এটা হচ্ছে প্রশ্নটা। একবার পড়ে নাও। এক ব্যক্তি 600 টাকায় 6 কিগ্রা চা দার্জিলিং চা আর 600 টাকায় 4 কিগ্রা আসাম চা কিনলেন। কিনে সেটা নিশ্চয়ই মিশিয়ে দিয়েছেন এবং মিশিয়ে এই মিশ্রিত চায়ের 5 কেজি দাম কত হবে সেটা জিজ্ঞেস করছেন। 600 টাকায় 6 কেজি আর 600 টাকায় 4 কেজি। তাহলে আমরা এটা বলতেই পারি যে 600 প্লাস 600 ইকুয়াল টু 1200 টাকায় 6 প্লাস 4 ইকুয়াল টু 10 কিগ্রা মিশ্রিত চা এর দাম হবে 600 প্লাস 600 মোট 1200 টাকা এবং এই 1200 টাকায় ওই 10 কেজি চায়ের দামটা আমরা মিশ্রিত চায়ের দামটা পাচ্ছি 1200 টাকা। তাহলে আমরা এটা লিখতেই পারি যে 10 কিগ্রা মিশ্রিত চায়ের দাম 1200 টাকা। অতএব 1 কিগ্রা মিশ্রিত চায়ের দাম 1200 ডিভাইডেড বাই 10। অতএব 5 কিগ্রা মিশ্রিত চায়ের দাম 1200 ইন্টু 5/10, 5 12 60, 600 টাকা। উত্তর 600 টাকা। আজকে আমাদের টপিক হচ্ছে অনুপাত ও সমানুপাত। আমাদের বইতে নবগণিত মুকুলে কি আছে? নবগণিত মুকুলে পেজ নাম্বার 47-এ লেখা রয়েছে যে ধান ভাঙা যে মেশিন আছে সেই ধান ভাঙা মেশিনে আমরা জমি থেকে যে ধানটা তুলে আনি সেই ধান তার খোসাটা বাদ দিয়ে চালটা বার করে আনতে হয়। তো ধানের খোসাটাকে বাদ দিয়ে যদি চালটা বার করে আনতে হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে
তুষ আর চাল, তার মানে ধানকে ভেঙে তুষ আর চাল পাওয়া যায়। অর্থাৎ তুষ এবং চাল। তো দেখা গেছে আমরা যে ধান ভাঙি তার মধ্যে কিন্তু তুষের পরিমাণ কিছুটা থাকে এবং চালের পরিমাণ কিছুটা থাকে। পেজ নাম্বার 47 আমরা করাচ্ছি। তো এই চাল আর তুষ কতটা থাকে সেটা আমরা একটা বক্স করে দেখাতে পারি। ধরো টোটাল যদি 60 কেজি ধান হয়, টোটাল যদি 60 কেজি ধান হয় 60 কেজি, তাহলে চাল আসে 40 কেজি আর তুষ আছে 20 কেজি। এই তুষটা ফেলে দিতে হয় আর চালটা আমরা বাজারে বিক্রি করি এবং আমরা কিনে খাই, ভাত রান্না করি। তো এই যে চাল আর তুষ এর যে মোট পরিমাণ, চালের মোট পরিমাণ 40 কেজি, তুষের মোট পরিমাণ 20 কেজি। আমরা যদি এটাকে ধানের অংশ হিসেবে প্রকাশ করি, আমরা অনুশীলনী 11-তে অংশ হিসেবে প্রকাশ কি করে করতে হয় তা শিখেছি। অনুশীলনীতে 11-তে অংশ হিসেবে প্রকাশ করতে শিখেছি এবং সেইটা এখানে অ্যাপ্লাই করব। চালের মোট পরিমাণ, ধানের মোট পরিমাণ এর কত অংশ হিসেবে প্রকাশ করব। কিভাবে দেখা যাক। চালের পরিমাণ যদি অংশ হিসেবে প্রকাশ করি তাহলে পাবো 60 কেজি ধানের মধ্যে চাল হয়েছে 40 কেজি। তার মানে অংশ হিসেবে প্রকাশ করলে পাচ্ছি চালের পরিমাণ 40/60 অংশ। আবারও বলছি, অনুশীলনী 11-র কিন্তু এটা কনসেপ্ট, আইডিয়া, ধারণা। চালের পরিমাণ কত না মোট ধানের 40/60 অংশ। অনুরূপভাবে তুষের পরিমাণ ইকুয়াল টু 20 কেজি, অর্থাৎ 20/60 অংশ। এই অংশ হিসেবে প্রকাশ করা আমাদের এত কাজে লাগবে আগে ভাবিনি স্যার, তাহলে ওই অনুশীলনীটা আরো একবার মন দিয়ে করে নিতাম। যাই হোক, যারা এটা ভাবছো তাদের বলি আবার নিশ্চয়ই করতে হবে যদি মন দিয়ে না করা হয়ে থাকে। তাহলে চালের পরিমাণ ধানের অংশ হিসেবে প্রকাশ করে পাই কি 40/60। তুষের পরিমাণ কে ধানের অংশ হিসেবে প্রকাশ করে কি পাই না 20/60 অংশ তুষ আছে। বেশ, তাহলে এত পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা যদি এই দুটো পরিমাণকে, অর্থাৎ চালের পরিমাণকে এবং তুষের পরিমাণকে একে অপরের অংশ হিসেবে প্রকাশ করতে চাই, মানে কি জানো? মানে এখানে কি করা হয়েছে, চালের পরিমাণটা ধানের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, কিন্তু তা না করে আমি যদি বলি আচ্ছা অর্কিন, আমি যদি চালের পরিমাণটাকে তুষের সঙ্গে কম্পেয়ার করি বা অংশ হিসেবে প্রকাশ করতে চাই, একইভাবে তুষের পরিমাণটাকে যদি চালের অংশ হিসেবে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। এবার সেটা আমি বলছি। দেখো, যদি এমন লিখি, চালের পরিমাণকে 1 নম্বর, চালের পরিমাণকে, এটা খাতায় লিখে নিতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য, চালের পরিমাণকে
তুষের পরিমাণের অংশ হিসেবে চালের পরিমাণকে তুষের পরিমাণের অংশ হিসেবে কি হলো, এটা একেবারে ভ্যানিশ হয়ে গেল। অংশ হিসেবে প্রকাশ করে পাই। আচ্ছা, অনুপাত হলো একক বর্জিত শুদ্ধ সংখ্যা। এটা তুমি খাতায় লিখে নাও। অনেক সময় শূন্যস্থান পূরণ করা বা ট্রু ফলস দেওয়া হয়। অনুপাত কি? তুমি লিখবে অনুপাত হলো একক বর্জিত শুদ্ধ সংখ্যা। হয়তো প্রশ্ন দেওয়া হলো, আচ্ছা অনুপাতে কি একক থাকে? বলবে না স্যার, একক থাকে না, কারণ এখানে একক বর্জন করা হয়। একক বর্জিত শুদ্ধ সংখ্যা। কেন একক বর্জন করা হয়? তার কারণ এই দেখো, এইখানে যে ভাগ করেছিলাম না, 40 ডিভাইডেড বাই 60 ভাগ চিহ্ন, 20 ডিভাইডেড বাই 60। এই 40 ডিভাইডেড বাই 60 এর একক কি? অংশ। আবার ভাগ চিহ্ন দিয়ে 20 বাই 60 এর একক কি? অংশ। তাই দুটো অংশ একসাথে কেটে যাচ্ছে, থাকছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেজন্য অনুপাতের কোনো একক হয় না। অনুপাত হলো একক বর্জিত শুদ্ধ সংখ্যা। এইবার আমরা বলতে চাই যে এই যে অনুপাত লিখলাম তার প্রত্যেকটা পার্ট কি বলে। আচ্ছা, পেনটা এখন আবার আমার কালি রয়েছে, ন্যাচারালি একটা বদল করে আনলাম পেনটাকে। 40/, তোমাদের খুবই অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছি তোমাদের খুবই অসুবিধা হয়েছে। এই দেখো, এইটা করেছিলাম, তোমরা হয়তো অলরেডি করে ফেলেছো 60/20। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে পড়ে রইল 2 ডিভাইডেড বাই 1। হ্যাঁ ঠিক বলেছো, 2 ডিভাইডেড বাই 1। এই 2 ডিভাইডেড বাই 1টা কে বলা হচ্ছে অনুপাত। 2:1। অনুপাতের চিহ্ন হচ্ছে এইটা, ইস্টু। এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, অনুপাত। ঠিক আছে, এবারে দেখো আবার বলে দিচ্ছি যে এইখানে কিন্তু কোনো একক নেই। কেন নেই? তার কারণ এটার একক অংশ, এটার একক অংশ, এই অংশ অংশ থাকছে না, উপর নিচে চলে যাচ্ছে। এই যে অনুপাতে বসানো হয়েছে এই চিহ্নটা দিয়ে, অনুপাতের এই যে পার্টটা, এই যে সংখ্যাটা, এটার নাম পূর্বপদ। আর অনুপাতের যে পরের পদ, পরের যে সংখ্যাটা, তার নাম উত্তরপদ। উত্তরপদ কেমন? সামনে যেটা বসে আছে সে হলো পূর্বপদ, আর পরে যে বসে আছে সে হলো পরপদ বা উত্তরপদ, যে যেটা খুশি বলতে পারো, পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা সামগ্রিকভাবে এটা তো বলতেই পারি, হ্যাঁ শুনছিস সৃজিতা, শুনবো তোমার কথা। আমরা তো তাহলে বলতেই পারি যে 2টা মানে লব যেটা, আর 1 মানে যেটা হর, তাহলে এই লবটার নাম আমি পূর্বপদ দিলাম আর হরের নাম উত্তরপদ দিলাম। তাহলে অনুপাতের যদি সাম আপ করি কি করব না, অনুপাতকে মোট পরিমাণের অংশ হিসেবে প্রকাশ করা হয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে মোট পরিমাণের অংশ হিসেবে প্রকাশ করছি সেই দুটোকে আবার যদি একে অপরের সঙ্গে তুলনা করতে চাই, সাংখ্য মান দুটোকে, যেমন এখানে করেছি চাল আর তুষ, তাহলে যেটা পাবো সেটা
সেটা অনুপাত। অনুপাতের চিহ্ন কোনটা? এইটা, উপরে একটা ফুটকি নিচে একটা ফুটকি। অনুপাতের সামনে যে সংখ্যাটা বসে থাকে তার নাম পূর্বপদ, আর পরে যে সংখ্যাটা বসে থাকে সেটা হলো পরপদ বা উত্তরপদ। অনুপাত হলো একক বর্জিত শুদ্ধ সংখ্যা। হয়ে গেল। এবার তোমাদের থেকে বক্তব্য শুনবো, তারপরে আমি আবার করাবো। তোমাদের থেকে শুনবো। আমি তোমাদের বলার জন্য রিকোয়েস্ট করছি, তোমাদের কি বক্তব্য আছে বলো। হুম, স্যার বলছি যে এখানে যে লিখলাম যে চালের পরিমাণ ভাগ তুষের পরিমাণ, এবার কাটাকুটি তো এবার হ্যাঁ। পাশে কি অংশগুলো? না অংশ লিখতে স্যার না, লিখতে হবে না অংশ। স্যার বলো। স্যার আমার এখানে পুরো ভিডিওটা স্টপ হয়ে গেছিল, মানে সাউন্ডটাও শুনতে পাচ্ছিলাম না, তোমার আমি চ্যাটে লিখে পাঠিয়েছিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে, শোনো, অসুবিধে নেই, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তো পরে শোনা যাবে। স্যার অনুপাত কাকে বলে আরেকবার বলবেন? হ্যাঁ 2/60 পাশে কি সূত্র লিখেছো? সূত্র? স্যার তুমি আমাকে একবার বুঝিয়ে দেবে ওটা? হ্যাঁ বুঝিয়ে দেবো নিশ্চয়ই, আরেকবার বলে দিচ্ছি। স্যার অনুপাত কাকে বলেন একবার বলবেন? আমি বলছি কি, আমি এখনো কিন্তু কোনো অঙ্ক করাইনি। অনুপাত বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। তোমাদের যদি ধারণাটা স্পষ্ট হয় তবেই আমি অঙ্ক করাবো। হ্যালো স্যার, অনুপাত একবার আরেকবার বলতে পারবেন? হ্যাঁ অস্মিতা বলছি, অস্মিতা বলবো আমি স্যার হ্যাঁ স্যার আমি সোহন দাস বলছি। এই যে হ্যাঁ, তুমি যে সোহন, 40/60 ইসটু 20/60 লিখেছো না, তার পাশে কি সূত্র লিখেছো ওটা? না না এই দেখো ইস্টু লিখিনি, কিন্তু তোমার মনে দেখতে ভুল হচ্ছে। দেখো 40/60, হ্যাঁ স্যার এটা ডিভাইড। হ্যাঁ ভাগ হ্যাঁ চিহ্ন স্যার ভুল 20/60। এটা 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 আমি তোমাদের বোঝানোর জন্য এখানে শুধু অংশটা লিখেছিলাম, বোঝানোর জন্য। কেমন? হ্যাঁ স্যার। আর অংশটা হ্যাঁ, হ্যাঁ। কেটে যাচ্ছে, থাকছে না, সেইটার জন্য আমি লিখেছি। তোমাদের লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এবারে আরেকবার শুরু থেকে বলে দিই, হ্যাঁ, রিক্যাপিচুলেশন, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে স্যার। তোমাদের সুবিধা হবে। দেখো মন দিয়ে শোনো, যে আমরা মোট যদি মনে করি 60 কেজি ধান আছে, তাহলে ধান থেকে চাল তৈরি হবে আর তুষ তৈরি হবে। চাল তৈরি হয়েছে 40 কেজি, তুষ তৈরি হয়েছে 20 কেজি। তুষটা আমরা ফেলে দিই আর চালটা ভাত রান্না করে খাই। তো আমরা কি করব, আমি হয়তো তোমাকে বললাম, আচ্ছা সোহন তুমি এই মোট ধানের চালটা কত অংশ সেটা প্রকাশ করো, 11 অনুশীলনীতে যেমন করেছো। কিংবা চিরন্তনকে বললাম, চিরন্তন তুমি মোট কতটা তুষ, ধানের কত অংশ সেটা প্রকাশ করো। তো চিরন্তন এবং সোহন নিশ্চয়ই করতে পারবে। চিরন্তন বলবে স্যার তুষ আছে 20/60 অংশ, আর সোহন বলবে স্যার চাল আছে 40/60 অংশ। তাহলে অংশ হিসেবে প্রকাশ করা আমরা জানি, 11 অনুশীলনীতে করেছি। এবারে কি করছি বললাম, এবারে এইটা একটু বদলে দিচ্ছি, অর্থাৎ চাল আর তুষের কম্পেয়ার করব। এটা আমি বলেছি চাল তুষের কত অংশ আর তুষ চালের কত অংশ। এইটা করতে গিয়ে দেখলাম কি হলো না, এই যে চালের পরিমাণকে তুষের পরিমাণের অংশ হিসেবে প্রকাশ করে পাই কি, চালের পরিমাণকে তুষের অংশ হিসেবে প্রকাশ করলে পাই প্রথমে চালের পরিমাণ, এই যে লিখেছি, ভাগ তুষের পরিমাণ 20/60। কেমন? আমি একটা কথা বলি, তোমরা অংশ হিসেবে প্রকাশ করতে গেলে কি করছো, আগে প্রথমে আমি যদি ধরো চিরন্তনকে জিজ্ঞেস করলাম, চিরন্তন, আচ্ছা চিরন্তন না সায়ন্তন সাহা, তোমায় আমি জিজ্ঞেস করছি প্রথমেরটা। স্যার সায়ন্তন সিনহা। সরি সায়ন্তন সিনহা। সায়ন্তন, যদি ধরো আমি তোমায় জিজ্ঞেস করি, আচ্ছা চালের পরিমাণ মোট ধানের কত অংশ, তুমি কিভাবে বার করছো? চালের পরিমাণ মোট ধানের কত অংশ তুমি কিভাবে বার করছো? চালের পরিমাণ মোট ধানের কত অংশ তুমি কিভাবে বার করছো সায়ন্তন সিনহা? নিজেকে আনমিউট করে উত্তর দাও।
কে বলতে পারবে? খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। স্যার এই যে আমি সুজিতা মজুমদার। একজন 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 করে বলো। স্যার আমার প্রশ্নটা বলবেন? একবার বলুন। প্রশ্নটা হচ্ছে চালের পরিমাণ মোট ধানের কত অংশ? কি করে বার করলাম? স্যার আমি সোহন দাস বলছি, এই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন? সেটাই তো বলছি, তোমাদের থেকে জিজ্ঞেস করছি তো, চালের পরিমাণ ধানের কত অংশ? কে বলতে পারবে? 40/60 অংশ। কেন 40/60 কেন লিখলে? ঠিক বলেছো, ঠিক বলেছো। কারণ 60/40 হচ্ছে চাল আর বাকিটা হচ্ছে তুষ। আচ্ছা, ঠিক বলেছো। তার মানে মোটটাকে তুমি নিচে রেখেছো আর এটা জানতে চাওয়া হয়েছে সেটাকে উপরে রেখেছো, তাই না? হ্যাঁ আমি ঠিক বললাম? সোহন দাস হ্যাঁ স্যার। বলবে আমায়? সোহন দাস কিছু বলবে আমায়? হ্যাঁ স্যার আমি বলেছিলাম। স্যার ওই অঙ্কটা একটুখানি আমাকে বুঝিয়ে দেবেন একবার? আমি তো বোঝালাম, তুমি তো শুনছিলে না, তুমি পাশে কথা বলছিলে। আমি যে বোঝালাম, তাহলে আবার বোঝাতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার জল খাবে একটু? হ্যাঁ নিশ্চয়ই খাবে। সোহন দাস, এবার দেখো, তুষের পরিমাণকে মোট ধানের অংশ হিসেবে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করব? এবার দ্বিতীয়টা, তুষের পরিমাণ মোট ধানের কত অংশ? স্যার 20/60 অংশ। 20/60 কেন লিখলাম? স্যার এখানে বলাই তো হয়েছে যে 60 কেজি ধানের মধ্যে 20 কেজি তুষ। একদম ঠিক বলেছো। দেখো, মোট ধানের কত অংশ, তার মানে তো মোটটা নিচে থাকছে। হ্যাঁ 60 কেজি তার 20 অংশ। এটা তো 11-র ব্যাপার, এটা তো নতুন ব্যাপার নয়, এটা অনুশীলনী 11-র বিষয়। এবার দুজনেই তোমরা ঠিক বলেছো, যারা উত্তর দিলে দুজনেই ঠিক বলেছো। এবার তোমরা এটা খেয়াল করো, আমি যদি এইটা বলি চাল তুষের কত অংশ, তাহলে কিভাবে বার করবে? আর তুষ চালের কত অংশ, সেটা কিভাবে বার করবে? মজার ব্যাপার। স্যার। হ্যাঁ বলো। স্যার এটা কি বলো। আমি সৃজিতা মজুমদার বলছি। স্যার ওই যে আপনি যে লিখেছেন না তুষের পরিমাণের পর ওই যে চালের পরিমাণকে তুষের পরিমাণের, ওই জায়গাটা আমি লেখাটা বুঝতে পারিনি বলে আমি ওই জায়গাটা এইভাবে লিখেছি স্যার। একটু দাঁড়ান। শোনো, ঠিক আছে শোনো, এখন যেটা জিজ্ঞেস করা হচ্ছে, বলো যে চালের পরিমাণ মোট তুষের কত অংশ আমরা কিভাবে বলতে পারি? আগের কনসেপ্ট দিয়েই বলতে হবে, কোনো নতুন কনসেপ্ট নয়। চাল স্যার বলো দীপ্তঙ্কর, বলো। স্যার চালের পরিমাণ ডিভাইড বাই তুষের পরিমাণ। একদম ঠিক বলেছো, চালের পরিমাণ ডিভাইডেড বাই তুষের পরিমাণ, ঠিক বলেছো। চালের পরিমাণ কোনটা? এইটা 40/60, তাই তো? হ্যাঁ স্যার। চন্তন, তুষের পরিমাণ 20/60। তাহলে এবার যদি বলি কি করতে হবে? চালের পরিমাণ ডিভাইডেড বাই তুষের পরিমাণ। দুটো ডিভাইডেড বাই চলে আসছে বলছে, হ্যাঁ, চালের পরিমাণ ডিভাইডেড বাই তুষের পরিমাণ। এই যে চালের পরিমাণ ডিভাইডেড বাই তুষের পরিমাণ, ডিভাইডেড বাইটা এখানে দেওয়া হয়নি, দুটো ডিভাইডেড বাই তোমাদের যদি গুলিয়ে যায়, সেই জন্য একটাতে ভাগ চিহ্ন দেওয়া হয়েছে। কেমন? চালের পরিমাণ ভাগ তুষের পরিমাণ, এইটাকে কাটাকুটি করে পেয়েছি 2:1, মানে 2/1 পেয়েছি। পরে আমি বললাম যে এই যে 2/1 পেলাম, এই ডিভাইডেড বাই চিহ্নটাকে আমরা এই যে প্রকাশ করছি, দুটো সাংখ্যমানকে প্রকাশ করার পদ্ধতিটাই হলো অনুপাত। এই যে উপরে লিখেছি। স্যার অল্প একটু জল খাবো? খাও। আচ্ছা,
দেখা যাচ্ছে আশা করি ওপরের অংশটা। এই যে এবারে এই তো দেখা যাচ্ছে। এবারে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তাহলে অনুপাত হলো একক বর্জিত শুদ্ধ সংখ্যা। অনুপাতের দুটো পদ, একটা পূর্ব পদ, একটা উত্তর পদ। উত্তর পদটাকে তুমি বড় পদ বলতে পারো। আর একক থাকে না কেন? তার কারণ দুটো একক এলিমিনেট হয়ে যায়, সেজন্য একক থাকে না। হ্যালো স্যার, অনুপাতের চিহ্নটা হচ্ছে দুটো ফুটকি, ওপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, কেমন? তাহলে বোঝা গেছে হ্যাঁ স্যার, হচ্ছে হ্যালো অনুপাতের ধারণা। হ্যাঁ, কে বলছো বলো? হ্যালো, ওই ইস্টুটা কি দিতেই হয় সবকটা অঙ্কে? আপাতত অঙ্কে আমরা ঢুকিনি, আমরা আইডেন্টিফাই করতে শিখলাম। ধারণা হলো আমাদের অনুপাতের। হ্যালো স্যার। হ্যাঁ, ইস্টুটা কি দিতে হবে? হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার। নাম বলে প্রশ্ন করো। হ্যালো স্যার, আমি সন্ধ্যা স্যার, আমি রাজবাজার কোয়েশ্চেন বলবো। স্যার আমি দীপ্তঙ্কর বলছি, আমার প্রশ্ন আছে। হ্যাঁ, দীপ্তাঙ্কর বলো। দীপ্তাঙ্কর, ওভার টু স্যার বলছিলাম, এখানে যেমন বলা রয়েছে 60 কেজি ধানের মধ্যে চাল 40 কেজি আর তুষ 20 কেজি। এই যে এখানে যে চালটা 40 কেজি না হয় 45 কেজিও হতে পারে তো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন করেছো। সেটা হ্যালো অঙ্কের উপর স্যার। ডিপেন্ড করছে। শোনো দীপ্তাঙ্কর, দেখো বন্ধুরা শোনো, দীপ্তাঙ্কর যে প্রশ্নটা করলো, বললো যে যদি চাল 40 কেজি না হয় 45 কেজি হয়, তাহলে তুষ কতটা হবে? এটা স্যার 15 কেজি। স্যার বলবো। রাইট। তাহলে তোমরা 15 এটা কেজি। নিজেরা বাড়িতে করতে পারো যে যদি চাল 45 কেজি হয়, তুষ হবে 15 কেজি। সেক্ষেত্রে তোমরা নিজেরা অঙ্কটাকে না, অনুপাতটাকে 15 আচ্ছা, কেজি। চিরন্তন তুমি কি লিখে পাঠিয়েছো? চেক বক্সে দেখতে হ্যালো বলছো। স্যার। হ্যালো স্যার, আমি রাহি বলছি, কোয়েশ্চেন বলবো। হ্যাঁ বলো। স্যার বলছি, তুমি যে লিখেছো না চালের পরিমাণ, হ্যাঁ, পরিমাণ তো ওইটা একটু মানে স্পষ্ট করে লিখবে, আমি না একটু বুঝতে পারছি না, তাই জন্য লিখতে পারিনি। এই লাইনটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, অংশ এটা আসলে পেনের কালিটা ফুরিয়ে গিয়েছিল। হিসেবে ঠিক আছে স্যার। হিসেবে হিসেবে প্রকাশ করে সোহন, বুঝতে পেরেছো? সোহন দাস পাই। সোহন দাস। হ্যাঁ আচ্ছা, চিরন্তন, ওভার টু চিরন্তন। হ্যাঁ স্যার, আমি চিরন্তন, বুঝতে ওভার টু পেরেছি। চিরন্তন। চিরন্তন, ওভার টু চিরন্তন। কিছু বলছো হ্যাঁ, স্যার। চিরন্তন? স্যার দেখুন, আপনাকে চ্যাট বক্সে লিখে পাঠিয়েছি। হ্যাঁ, কোনটা? চ্যাট বক্সে অনেক কিছু লেখা জমে আছে, কোনটা একটু বলো। স্যার সবারই ওপরে দেখুন, আমি আপনাকে পাঠিয়েছি। কি জিনিসটা? কি অঙ্ক বিষয়? না স্যার, আচ্ছা, একবার দেখুন। দেখে নিচ্ছি, কেটে যাবে কিন্তু এক্ষুনি। হ্যাঁ, আজকে আমরা শুধুমাত্র স্যার অনুপাতের ধারণা শিখলাম, অঙ্ক কিন্তু শিখিনি। হ্যালো স্যার, বলছি ইস্টুটা কি? ইস্টুটা আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। অনুপাত। স্যার বলছে। স্যার আপনি বলছেন এই অনুপাতের সাহায্যে এক জাতীয় রাশির সাংখ্যমানের তুলনা করা হয়। যেহেতু এক জাতীয় রাশি, সেজন্য আমরা বলতেই পারি যে অনুপাতের একক থাকে না, অর্থাৎ একক বর্জিত হয়।
ব্র্যাকেটে একক বর্জিত শুদ্ধ সংখ্যা। কেমন? এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে অনুপাত দুটি পদ নিয়ে গঠিত, দুটি পদ নিয়ে গঠিত। আগের দিনের আলোচনা থেকে পেয়েছি। এই দুটো পদ কি কি? একটা পদ হচ্ছে পূর্বপদ আর একটা পদ হচ্ছে উত্তরপদ। ব্র্যাকেটে পূর্বপদ কেউ কেউ পরপদ বলে, কেউ কেউ উত্তরপদও বলে। অনুপাতের আর যেটা শিখেছি সেটা হচ্ছে, আচ্ছা, পূর্বপদের তলায় লিখে দিলাম লব আর উত্তরপদের তলায় লিখে দিলাম হর। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, মানে তোমরা যেটাকে বলো কাটাকুটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়। কেমন? তাহলে এই তিনটে মূল বিষয় আমাদের আগের দিনের ধারণা থেকে আমরা একটু রিকল করলাম, একটু মনে করলাম। আবার বলে দিই একবার করে। প্রথমত, অনুপাতের সাহায্যে এক জাতীয় রাশির সাংখ্যমানের তুলনা করা হয়। এক জাতীয় রাশি যেমন ধরো 2 অংশ 3 অংশ, অংশ দুটোরই একক এক, কিংবা 2 মিটার 4 মিটার, কিংবা 5 কিলোমিটার 10 কিলোমিটার, প্রত্যেকটি ক্ষেত্রেই একক একই হচ্ছে, অর্থাৎ এক জাতীয় রাশির সাংখ্যমানের তুলনা করি। 2 নম্বর, অনুপাত দুটো পদ নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ। অবশ্যই পূর্বপদ আর উত্তরপদের মাঝখানে যে চিহ্নটা থাকে, তোমরা যেটাকে বিসর্গ মতো দেখে থাকো, সেই চিহ্নটা, ওপরে একটা ফুটকি নিচে একটা ফুটকি। তাহলে এই হচ্ছে আমাদের অনুপাত সম্পর্কে যা যা জেনেছিলাম। দুটো রাশিকে আমরা তুলনা করতে পারি অনুপাতের সাহায্যে, এবং এখানে আমরা আগেই বলেছিলাম যে অনুশীলনী 11 যে ধারণা সেটা কাজে লাগবে। আমরা কিন্তু অঙ্কে যাইনি এখনো, আমরা কোনো সমাধানে যাইনি, আমরা কেবলমাত্র প্রশ্নগুলো সমাধান করেছি। যা যা লিখেছি সবাই দেখতে পাচ্ছ না? আমার তো মনে হয় না, আমি তো দেখতে পাচ্ছি যে সবাই পরিষ্কার বড় বড় লেখা রয়েছে। অনুপাতের সাহায্যে এক জাতীয় রাশির সাংখ্যমানের তুলনা করা হয়। তলায় লিখেছি একক বর্জিত শুদ্ধ সংখ্যা। 2 নম্বর দিয়ে লিখেছি অনুপাত দুটি পদ নিয়ে গঠিত। ব্র্যাকেটে লিখেছি পূর্বপদ ইস্টু উত্তরপদ। পূর্বপদের তলায় লিখেছি লব, উত্তরপদের তলায় লিখেছি হর। আর 3 নম্বর, লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, অর্থাৎ কাটাকুটি করা যায়। বেশ, তাহলে এই কটা সকলেরই মনে আছে। এবার অনুপাত থেকে আমরা অন্য আরেকটা কনসেপ্টে ফিরে যাব। সেটা কি? দেখো, আমরা সাধারণত এরকম ভাবে দুটো অনুপাত, হ্যাঁ, থ্যাংক ইউ সোহন দাস, এই যে লেখাটা লিখেছি, আমরা এবারে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরো তুমি একটা অনুপাত আমাকে বললে যে স্যার আপনি একটা অনুপাত লিখুন, সেটা হচ্ছে আমার আর আমার দাদার বয়সের অনুপাত। মনে করো তোমার দাদা ক্লাস 10-এ পড়ে আর তুমি ক্লাস 6-এ পড়ছো, তাহলে তোমার দাদার বয়স অবশ্যই
15 বা 16-র আশেপাশে হবে, আর তোমার বয়স ওই 11+ বা 12 হবে। তা আমি 16 আর 12 ধরছি। তাহলে তোমার বয়স ইস্টু দাদার বয়স। তোমার বয়স, তুমি ছোট তাই তোমাকে একটু আগে রাখলাম, তুমি ছোট তাই তোমাকে আগে রাখলাম। তাহলে তোমার বয়স হচ্ছে কত না, তোমার বয়স আমি বলেছিলাম তুমি ধরো 12 বছর, আর তোমার দাদার বয়স মনে করো 16 বছর। এবার এখানে আমি বছর কথাটা লিখলাম না, শব্দটা লিখলাম না। কেন লিখলাম না? আগের দিন বলেছি যে আমরা এককগুলো মানে বছর, মিটার, কিলোমিটার, ফুট, কেজি, কিলোগ্রাম, লিটার এগুলো লিখবো না, কারণ অনুপাতে এগুলো লেখা হয় না। সমান সমান থাকে বলে এরা এলিমিনেট হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে এই যে তোমার বয়স আর তোমার দাদার বয়স লিখলাম, এটাকে আমি রেখে দিলাম। এবার ধরো তোমাকে বললাম যে জানো তো তোমার এক বন্ধু আছে, সাগ্নিক শুনে হাসছে। কেন হাসছে কে জানে? সাগ্নিক কেন হাসছে? সাগ্নিক সরকার, সাগ্নিকের বয়স কি জানি কত, ওর বয়স হয়তো এখন 80 পেরিয়ে গেছে, ওই জন্য হাসছে। সব দেখতে পাচ্ছি সাগ্নিক, হ্যাঁ, স্যারের চোখ সব জায়গায় আছে। স্যার বারে বারে দেখছেন যে কে ওয়েটিং রুমে আছে, কে বোর্ড দেখতে পাচ্ছে না, সবটাই নজর রাখছি যতটা সম্ভব, সবটা পারছি না হয়তো। আচ্ছা, মনে করো সাগ্নিক আর অর্কিন দুজনের দেখা হয়েছে, দুজনে গল্প করছে, বলছে জানিস তোর বয়স 12 বছর আর তোর দাদার বয়স 16 বছর, কিন্তু তা আমার একজন দাদা থাকে, সে আসে আসাম থেকে এসছে। অর্কিন বলছে আমার এক দাদা থাকে, তুতো দাদা মানে মামা তুতো, কাকা তুতো, খুড়তুতো, জ্যাঠ তুতো। অর্কিনের এক তুতো দাদা থাকেন, হ্যাঁ। তো সেই তুতো দাদার বয়স বলছে 32, অনেক বড়। আর সেই তুতো দাদার আবার একটা ভাই আছে, বুঝলে অর্কিন? তোমার একটা তুতো দাদা আছেন, তার বয়স 32 বছর, আর সেই তুতো দাদার আবার আরেকটা ভাই আছে। সেই ভাইটা তোমার ভাই নয়, কিন্তু ওনার ভাই, তোমার দাদা হবে, মানে বয়সে বড়। তো তার বয়স কত? সেই তুতো দাদার ভাইয়ের বয়স 24 বছর। এই অর্কিনের দাদার ভাইয়ের বয়স। এখন আমি 3 নম্বর পয়েন্টে লিখেছিলাম যে এটা কাটাকুটি করা যায়, অনুপাতকে কাটাকুটি করা যায়। তাহলে যেটা প্রথমে আমি বলেছিলাম সেটা কাটাকুটি করে আমার উত্তর আসছে 3:4। আর অর্কিন বলল আমি অনুপাতের কাটাকুটি করতে জানি স্যার, আমি তো নতুন শিখছি, আমার এক তুতো দাদার বয়স আর তার ভাইয়ের বয়সের কাটাকুটি করে পাচ্ছি 8 দিয়ে কাটাকুটি করে 3, 4। এবার অর্কিন আর অর্কিনের বন্ধুর সঙ্গে, হয়তো অর্কিন আর অর্কিনের বন্ধু সাগ্নিক সরকার, দুজনকে পাশাপাশি ক্যামেরাতে দেখা যাচ্ছে একদম। তো ওরা বলল, দিশা মনে হয় প্রবলেম হয়েছিল, দিশা এখন জয়েন করলো। ওরা হয়তো দুজনের মধ্যে তর্ক লাগিয়ে দিয়েছে। সাগ্নিক বলছে কি বলছিস তুই, তোর 3:4, আমারও তো 3:4 হয়েছে, কি মুশকিল, ওটা তো আলাদা আলাদা হওয়ার কথা ছিল, তুই তো দাদার বয়স কত বেশি, 24-32। কিন্তু মজার ব্যাপার হলো দুজনের অনুপাত কাটাকুটি করে লঘিষ্ঠ আকার করে, হ্যাঁ লিখতে পারো স্নেহা মণ্ডল, কাটাকুটি করে দুটোই বেরিয়েছে 3:4। দারুণ মজার ব্যাপার। তার মানে এই অনুপাতটা অর্থাৎ 12:16 আর এই অনুপাতটা অর্কিন যেটা বলেছে 24:32, এই দুটো সমান। তার মানে মাঝখানে সমান চিহ্ন দিলাম। এই আমরা অনুপাত থেকে ট্র্যাক থেকে বেরিয়ে গেলাম। এই অয়ের জায়গায় আমি লিখে দেবো
অয়ের জায়গায় আমি লিখে দেবো সমানুপাত। অর্থাৎ আমরা অনুপাত থেকে সমানুপাতে প্রবেশ করলাম, অনুপাতের ঘর থেকে সমানুপাতে প্রবেশ করলাম। প্রপোর্শন কাকে বলে? কাকে টুকতে পারো আর মাথায়ও টুকতে পারো, মানে মাথায় যদি টোকো তাহলে মাথায় থাকবে, আর খাতায় ঠুকলে তাকে থাকবে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে মজার ব্যাপার কি হলো, অনুপাত অর্কিনের যা হোক, স্নেহার যার হোক, সাগ্নিকের যার হোক, যদি কাটাকুটি করে ইকুয়াল হয়ে যায় তাহলে সব ইকুয়াল হয়ে গেল। অবশ্যই খেয়াল রাখবে এক জাতীয় রাশি হতে হবে, সমজাতীয় রাশি হতে হবে। অর্কিন বয়সের অনুপাত বলেছে আর সাগ্নিক চাল ডালের অনুপাত কেজিতে বলে দিল, তাহলে হবে না। দুটোকে সিমিলার রাখতে হবে, ইউনিক সিমিলার থাকতে হবে। তাহলে আমরা ঢুকে পড়লাম অনুপাত থেকে সমানুপাত। যদি সমজাতীয় দুটি অনুপাত লঘিষ্ঠ আকার করে সমান হয় তখন তাকে বলে সমানুপাত। তাহলে স্বাভাবিকভাবে অনুপাতে আমরা দুটো করে পদ পেয়েছি, সমানুপাতে 4টে পদ চলে এসছে, 1 2 3 4। ভেরি সিম্পল। স্যার কোনটার কি নাম? এর কোনো নামের কোনো বাহার নেই গো। আগেরটা নামের বাহার ছিল পূর্ব পশ্চিম, সরি পূর্ব পশ্চিম নয়, পূর্ব আর উত্তর পদ, ঠিক আছে? আর এটার নামের কোনো বাহার নেই, এ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। বাংলায় কি বলে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। সব পদ, পদ 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 পদ। তাহলে এগুলোর কোনো নাম নেই, সে অর্থে এগুলোর কোনো নাম নেই। কেমন? মাঝখানে এই যে চিহ্নটা দিয়েছি এটা আবার অনেকে জানে আগে থেকেই জানে, তারা পড়ে রেখেছে। ভেরি গুড বয় অ্যান্ড ভেরি গুড গার্ল, হ্যাঁ, অ্যাডভান্স গুড বয়, অ্যাডভান্স গার্ল। এই যে মাঝখানে সমান চিহ্নটা দিয়েছি, এইটা সমানুপাতের ক্ষেত্রে দুটো বসানো যায়। এইটা সমানুপাতের ক্ষেত্রে দুটো বসানো যায়। অর্থাৎ বিসর্গ আমরা যেটা শিখেছি অনুস্বার বিসর্গ, সেরকমই দেখতে। উপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, উপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, পাশাপাশি বসালাম। দীপ্তাঙ্ক, শুনবো তোমার কথা একটু বাদে, লাইভ ক্লাসটা হয়ে যাক আগে, এটা রেকর্ডিং হচ্ছে। কেমন? তাহলে অনুপাত, তার থেকে সমানুপাত, এই বিষয়গুলো পেয়ে গেলাম। এবার আমরা একটু অন্য টপিকে যাই, মানে এই সমানুপাতের কিছু প্রপার্টিজ, কিছু ধর্ম জানি। বেশ, সমানুপাতে আমি তোমাকে আগেই বললাম যে এইভাবে লেখা হয়, প্রথম পদ ইস্টু, এইটা লিখে নিতে হবে খাতায়, দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। এগুলো আমরা থিওরিটা জানছি, অঙ্ক পরে করব, অঙ্ক সমাধান পরে করব। একটা কোয়েশ্চেন ছিল স্যার পার্থধর। আচ্ছা বেশ, আমি কোয়েশ্চেন শুনবো, সবার কোয়েশ্চেন শুনবো, তবে 1 বাই 1 বলতে হবে। একজন বললে একজন থেমে থাকবে, নাহলে সবাই যদি বলো আমার কানের মধ্যে কালকে হয়তো কানটাতে শুনতেই পাবো না। আচ্ছা, স্নেহা ফিক 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 করে হাসছে, স্নেহা মণ্ডল। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এই যে ইস্টু চিহ্নটা দিয়েছি না, এখানে ডবল ইস্টু দিতে পারো, তবে আমি ইকুয়ালটা দিয়েছি আপাতত। এইটাকে এইভাবে আমরা লিখি, প্রথম পদ, এই ইস্টুটাকে ডিভাইডেড বাই করে দিচ্ছি দ্বিতীয় পদ। এই অংশটা খাতায় লিখে নিলে সুবিধা হবে। তৃতীয় পদ ইকুয়াল ডিভাইডেড বাই চতুর্থ পদ। অনেকের হয়তো শেখা হয়ে গেছে, কি আর করবে, লকডাউনে শিখে ফেলেছে। বা বা অর দিতে দিতে যাচ্ছি। এইটা কি হয় জানো তো, এইটা এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, কোনাকুনি গুণ হয়। কিরকম কোনাকুনি গুণ? এদিকে বাঁ দিকে আর ডান দিকে, বাঁ দিক ডান দিক, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। প্রথম পদ বাঁদিকের লবের সাথে ডান দিকের হর, তার মানে প্রথম ইন্টু চতুর্থ পদ, আর বারবার লিখলাম না। দ্বিতীয় ইন্টু তৃতীয় ইকুয়াল টু দিয়ে, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তার মানে এটা আমরা পেতে পারি।
এটা আমরা পেতে পারি থিওরি। এবার কি, তাহলে প্রথম ইন্টু চতুর্থ 1 এর সঙ্গে 4 আর 2 এর সঙ্গে 3, এটা মাথায় রাখবে, 1 এর সঙ্গে 4 আর 2 এর সঙ্গে 3, প্রথম ইন্টু চতুর্থ। তাহলে প্রথম সমান সমান কি হবে, এই 1 নম্বর একটা স্টার নতুন পেলাম, একটা সূত্র পেয়ে যাচ্ছি, প্রথম পদ বার করার নিয়ম, দ্বিতীয় ইন্টু তৃতীয় ডিভাইডেড বাই চতুর্থ। ঠিক আছে, 2 নম্বর স্টার, যদি চতুর্থ বার করতে চাই তাহলে চতুর্থ নো চেঞ্জ, ওপরেরটা নো চেঞ্জ, দ্বিতীয় ইন্টু তৃতীয় ডিভাইডেড বাই প্রথম, আর দ্বিতীয় আর তৃতীয় বার করতে হবে। এরপরে যে স্টার ওপরে লিখলাম, দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম ইন্টু চতুর্থ, সবকটাই পদ হবে, আমি সময় অভাবে লিখছি না, প্রথম ইন্টু চতুর্থ ডিভাইডেড বাই তৃতীয়, আর তৃতীয় পদ ইকুয়াল টু প্রথম ইন্টু চতুর্থ ডিভাইডেড বাই দ্বিতীয়। দেখো আমার 5-এর একেবারে কুঁচো ছানা এবং পোনারা, এগুলো কিন্তু খুব মনে রাখা সহজ। এটা 1 ইন্টু 4 আর ইকুয়াল টু 2 ইন্টু 3 দিলে তুমি সব কটাই লিখে নিতে পারবে, চোখ বন্ধ করে ভরসা করা যায়, মানে লেখা যায় আর কি, চোখ বন্ধ করে লেখা যায়। তাহলে আমরা কতগুলো ফর্মুলা পেলাম, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে, আমাদের এই 4টে ফর্মুলা। প্রথম ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই চতুর্থ, চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় ইকুয়াল টু প্রথম ইন্টু চতুর্থ বাই তৃতীয়, তৃতীয় ইকুয়াল টু প্রথম ইন্টু চতুর্থ বাই দ্বিতীয়। একদম গড়গড়ে করে জলের মতো একদম জলবৎ তরলং মুখস্থ রাখতে হবে। এরপর আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। আমি একটু আগে বলছিলাম তোমাদের যে এই যে সমানুপাত, এই পদগুলোর কোনো নাম নেই। তো যখন আমি বলছিলাম তখন হয়তো অনেকে ভাবছিল যে সমানুপাতের পদগুলোর কেন নাম নেই। ঠিক আছে, একটা নাম দেওয়া যাক, নাম দেওয়া গেলে ভালো হয়। তবে হ্যাঁ, ওদের আবার শর্তর ব্যাপার আছে, বড় বড় ব্যাপার, ডবল নিয়ে বসে আছে, এদিকে অনুপাত ওদিকে অনুপাত, দুজনে মিলে সমানুপাত। এদের একটা ব্যাপার আছে, কি ব্যাপার সেটা হচ্ছে, যদি এমনটা হয়, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে আসছি, যদি এমনটা হয় 2:3 একটা অনুপাত, হ্যাঁ, সেটার সাথে ধরো আমি বললাম 3:4 কোনো কারণে হয়তো ইকুয়াল হয়েছে, যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে যে নাকি বসে আছে এই পদটা আর এই পদটা, মানে দ্বিতীয় আর তৃতীয় ইকুয়াল হয়ে গেছে। যদি দ্বিতীয় আর তৃতীয় ইকুয়াল হয়ে যায় তাহলে এদের নামটাকে আমরা মধ্যপদ দিই, মধ্যপদ। আবার এমনটা যদি হয় তাহলে স্যার যে লাস্টে বসে আছে দুটো পদ, এদের নাম দিন। হ্যাঁ, এদের নাম হচ্ছে প্রান্তীয় পদ, যেহেতু প্রান্তে বসে আছে তাই প্রান্তীয় পদ, এ প্রান্তে ও প্রান্তে, আর এটা হচ্ছে মধ্যপদ, মধ্যে বসে আছে। এটা কখন বলতে পারি, যদি মাঝখানের পদ দুটো অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ইকুয়াল হয় তবেই বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। এবার আরেকটা ছোট্ট বিষয় বলে আমরা ছোট ছোট অঙ্কেতে ঢুকবো, ছোট ছোট সমস্যা আমরা করব। সেটা হচ্ছে অনুপাতের জায়গায় আমি একটা বিষয় একটু মিস করে গেছি। যদি অনুপাতের লব এবং হর বা পূর্বপদ এবং উত্তরপদ অদল বদল করে দিই, স্থানান্তর করে দিই, একে বললাম কান ধরে তুই ওদিকে যা, ওকে বললাম কান ধরে তুই এদিকে আয়, তাহলে ওরা ব্যতিব্যস্ত হয়ে গেল এবং তখন তাকে আমরা ব্যস্ত অনুপাত বললাম। ব্যস্ত অনুপাত কাকে? 2:3
এর ব্যস্ত অনুপাত জাস্ট উল্টে গেল, হয়ে গেল ব্যতিব্যস্ত ব্যস্ত অনুপাত। তো আমি ব্যতিব্যস্ত অনুপাত বলি কখনো কখনো, ব্যতিব্যস্ত হয়ে যাই বলে। এবারে আমরা ছোট্ট করে ক্লাস 5-এর নবগণিত মুকুলের 49 পেজটা দেখবো। 49 পেজ, পেজ 49, জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম। ওখানে একটা 49 পেজে একটা বক্স রয়েছে, 5 নম্বরের একটা বক্স রয়েছে। দেখো 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। তাতে কি আছে? অনুপাত, অনুপাত, পূর্বপদ, এ তো সবার হয়ে গেছে আমি জানি, তাও পূর্বপদ, উত্তরপদ, এখানে এগুলোকে চেনানো হচ্ছে। এইটা আমি বলবো বই খুলে দেখতে এবং করতে। 3:5, 7:2, আর এখানটা আছে 11:13। আমার বইটা বহু পুরনো, অনেক কিছু এদিক ওদিক ভুলভাল আছে, তোমাদের বইতে হয়তো ঠিকঠাক আছে। এটা 3, এটা 8, এই বাকি জায়গাগুলো পূরণ করতে। স্যার হয়ে গেছে, বেশ কৌস্তব বাগ, তোমার হয়ে গেছে, আমার একটু হয়ে যাক। আচ্ছা, এটা 3 আছে, তার মানে উত্তরপদ 5 হবে। এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় থাকে তাহলে তো বলা যায় না 100-200 দেওয়া যেতে পারে, মানে দুবার করে করবে আর কি, 100 তে 200 হয় না, একই প্রশ্ন দুবার করে করবে। আচ্ছা 7:2, এখানে কি দিয়েছে? ও 8 দিয়েছে, 8টা আমি ভুল করে ওইটাতে লিখে ফেলেছি। স্যার আপনি 8টাকে কোথায় লিখলেন দুধ? আচ্ছা 7, আর এটা 11 আর 13, তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পূর্বপদ আর উত্তরপদ চিনতে শিখলাম, আমরা পূর্বপদ আর উত্তরপদ চিনতে শিখলাম। এবারে তুমি তার ঠিক আগেরটা 4 নম্বরেরটা দেখো। 4 নম্বরে কি বলেছে? বলেছে নিচের অনুপাতগুলি ব্যস্ত কর।